আমরা এর আগে দেখতেছিলাম অ্যালকালি মেটালস এর কিছু প্রপার্টিজ দেখলাম, ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিজ দেখছি। এখন আমরা গ্রুপ 1 যে সমস্ত মেটালস তথা অ্যালকালি মেটালস এর কিছু ইউজ দেখব। ইউজগুলো বেসিক্যালি ফার্মাসিউটিক্যাল ইউজ আর কি। প্রথমে আছে লিথিয়াম। লিথিয়াম হচ্ছে 2 নম্বর মৌল গ্রুপ 1 এর। Lithium carbonate is sometimes used to treat mental illness such as depression. কখনো কখনো লিথিয়াম কার্বনেট দিয়ে মানসিক অসুস্থতা যেমন হতাশা বা বিষণ্ণতা সেটার ট্রিটমেন্ট করা হয়ে থাকে। লিথিয়াম বাইকার্বনেট ইজ ইউজড অ্যাজ রিমুভিং এজেন্ট ইন গাউট। গাউটের ক্ষেত্রে লিথিয়াম বাইকার্বনেট রিমুভিং এজেন্ট হিসেবে কাজ করে থাকে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন গাউট কি। এটা হচ্ছে গাউট, যাকে আমরা বলি হচ্ছে পায়ের হাড়। এখানকার এই হাড়টা ক্ষয় হয়ে গেছে। এই ক্ষয় হয়ে যাওয়ার কারণে এই জায়গাটায় পানি জমে এটা এই জায়গাটায় আসলে পানি জমে এবং অনেক ব্যথা হয়। এটাকে সহজ কথায় বলা যায় যে জয়েন্টের ক্ষেত্রে বা কোনো জায়গায় হাড়ের জয়েন্টের ক্ষেত্রে ইনফ্লামেশন হয়েছে, ইউরিক অ্যাসিড ইত্যাদি এগুলো এখানে জমা হয়, ফলে এই জায়গাটায় এই জয়েন্টের এই জায়গাটা অনেক ব্যথা হয়ে যায়। তারপরে এখানে ক্যালসিয়াম থাকে না বলে হাড়টা ক্ষয় হয়ে যায়। তো এইরকম অবস্থায় যখন হচ্ছে এই গাউট হয় তথা এখানে হচ্ছে পায়ের এই জায়গাটা এরকম ব্যথা হয়, তো সেই সব জায়গায় লিথিয়াম বাইকার্বনেট ব্যবহার করা হয়। তারপরে সোডিয়াম এবং পটাশিয়াম এই দুটার ব্যবহার। সোডিয়াম ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট ক্যাটায়ন ইন দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড। সেলের বাইরে যে সমস্ত ফ্লুইড আছে তার মধ্যে সবচেয়ে অন্যতম বেশি যে সমস্ত ক্যাটায়ন আছে, যে সমস্ত আয়নগুলো আছে তার মধ্যে সোডিয়াম অন্যতম। It is the main contributor to osmotic pressure and hydration. অসমোটিক প্রেসার এবং হাইড্রেশনের জন্য এটা প্রধান ভূমিকা পালন করে থাকে and plays a fundamental part in the electrical activities of the body. For example, nerve impulse transmission and muscular contraction. তো এটা অসমোটিক প্রেসার এবং হাইড্রেশনের ক্ষেত্রে কিভাবে মূল ভূমিকা পালন করে, আসলে যেখানে লবণ থাকে সেখানে পানি চলে যাওয়ার টেন্ডেন্সি থাকে। বর্ষাকালে দেখা যায় যে লবণ যদি বাইরে উন্মুক্ত অবস্থায় থাকে তাহলে বর্ষাকালে সেই লবণগুলো পানি পানি হয়ে যায়, অর্থাৎ লবণ পানি শোষণ করে পানিতে কনভার্ট হয়ে যায়, সলিউশন তৈরি করে। তো এজন্য লবণকে ঢেকে রাখতে হয়। একইভাবে লবণ বডির ভিতরে যদি আসে তাহলে সেই লবণকে নিউট্রালাইজ করার জন্য, লবণের পরিমাণ যদি বেড়ে যায় সেই লবণকে মিনিমাইজ করার জন্য প্রচুর পরিমাণে পানি সেখানে চলে যায়। তো পানি যদি সেখানে চলে যায় তাহলে সেখানে পানি চলে গেলে তো সে জায়গার পানির পরিমাণ বেড়ে যাবে। তো এজন্য বলা হচ্ছে সোডিয়াম হাইড্রেশন, মানে হচ্ছে পানি যুক্ত হওয়ার যে ঘটনাগুলো ঘটে সেখানে সোডিয়াম একটা বড় ভূমিকা পালন করে, অর্থাৎ যেখানে সোডিয়াম থাকবে সেখানে পানি চলে যাবে। এজন্য সমুদ্রের পানি যদি কেউ পান করে, যেখানে লবণাক্ত পানি, সেটা পান করলে তার ডায়রিয়া শুরু হয়ে যায়, কারণ যে পরিমাণ লবণ ওই পানিতে আছে সেই পরিমাণ লবণকে পেটের মধ্যে নালিফাই করার জন্য, এই পরিমাণ লবণকে সেখান থেকে দূর করার জন্য প্রচুর পরিমাণে পানি ওই পেটের মধ্যে চলে যায়। মানে লবণাক্ত পানি বা প্রচুর পরিমাণে লবণ খেলে সেই লবণটাকে দ্রবীভূত করার জন্য স্টমাকে প্রচুর পরিমাণে পানি জমা হবে, ফলে তার পেটের মধ্যে পানি জমা হলে একসময় ডায়রিয়া শুরু হবে, যাকে বলে অসমোটিক ডায়রিয়া। এগুলো নিয়ে আপনারা পরবর্তী সেমিস্টারগুলোতে পড়াশোনা করবেন, তখন আপনারা বিস্তারিত জানতে পারবেন। অসমোটিক প্রেসার হচ্ছে অভিস্রবণ চাপ। আপনারা জানেন যে অভিস্রবণ কি জিনিস। একটা বৈষম্যভেদ্য ঝিল্লি দিয়ে যখন কম ঘনত্বের দ্রবণ থেকে দ্রাবক বেশি ঘনত্বের দ্রবণের দিকে যায় তাকে বলা হয় অসমোসিস বা অভিস্রবণ। এখন কম ঘনত্বের দ্রবণ থেকে দ্রাবক যেই যাচ্ছে বেশি ঘনত্বের দ্রবণের দিকে, যাওয়াটাকে যদি বন্ধ করতে হয় তাহলে বেশি ঘনত্বের দ্রবণের দিক থেকে কম ঘনত্বের দ্রবণের দিকে একটা চাপ প্রয়োগ করতে হয়। যেই চাপ প্রয়োগ করলে অসমোসিস বা অভিস্রবণ বন্ধ হয় সেই চাপকে বলা হয় অভিস্রবণ চাপ, ইংলিশে বলে অসমোটিক প্রেসার। তো সোডিয়াম থাকলে সেখানে পানি চলে যাবে, পানি গেলে সেটা দ্রবণ হবে, আর দ্রবণ হলেই সেখানে অভিস্রবণ ঘটনার সম্ভাবনা থাকবে এবং অবশ্যই সেখানে অভিস্রবণ চাপ থাকবে। এজন্য বলা হচ্ছে যে সোডিয়ামই মূলত এই বডির ভিতরে অসমোটিক চাপের ক্ষেত্রে
কাজ করে থাকে। আমাদের বডিতে যে সমস্ত ফ্লুইড আছে, রক্ত, তারপরে আমাদের চোখের পানি, নাকের পানি, এগুলোর কনসেন্ট্রেশন হচ্ছে 0.9% সোডিয়াম ক্লোরাইড সলিউশনের সমান। এর মধ্যে শতকরা 0.9% করে সোডিয়াম ক্লোরাইড বিদ্যমান থাকে এবং এর একটা অসমোটিক প্রেশার আছে, এটা অভিস্রবণ চাপ আছে। তো ফলে এই বডির ভিতরে বিভিন্ন জায়গায় যে অসমোটিক প্রেশার, রক্তের বলেন, চোখের পানি বলেন, তারপরে ইত্যাদি যে সমস্ত রস বা পানি আমাদের বডির ভিতরে আছে, সেগুলোর অসমোটিক প্রেশার নিয়ন্ত্রণের জন্য সোডিয়ামের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বিদ্যমান আছে। এবং সেটা আর কি করে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির জন্য কাজ করে। আপনারা এটা পড়বেন, এটাকে বলা হয় হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল। আমাদের বডির ভিতরে যে সমস্ত নার্ভ আছে, নার্ভের ভিতরে যে আমাদের অনুভূতিগুলো প্রবাহিত হয়, ট্রান্সমিশন হয়, একজন ডেনড্রিয়ন, ডেনড্রাইট, এগুলো দিয়ে যে সিনাপস আছে, সেই সিনাপসের মাধ্যমে যেগুলো প্রবাহিত হয়, ইলেকট্রিক্যাল ইম্পালসের মাধ্যমে প্রবাহিত হয়, সেটার ক্ষেত্রে সোডিয়াম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো যে জন্যই আমাদের চিমটি কাটলে সেই চিমটির অনুভূতিটা খুব দ্রুত মাথার ভিতর চলে যায়। তো এটা যায় ইলেকট্রিক্যাল ইম্পালস আকারে, ইলেকট্রিসিটির আকারে যায়, এবং সেখানে সোডিয়ামের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং মাসকুলার কন্ট্রাকশন, আমাদের হৃৎপিণ্ডের যে মাসল আছে সেটা সবসময় অনবরত সংকুচিত এবং প্রসারিত হচ্ছে। এই যে সংকোচন প্রসারণ ঘটে, সেখানেও সোডিয়ামের ভূমিকা আছে, এবং এই সংকোচন প্রসারণের ক্ষেত্রেও ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি এর ভূমিকা আছে, যাকে আমি বলছি অলরেডি যে এটাকে বলা হয় অ্যাকশন পটেনশিয়াল। এটা সম্পর্কে আপনারা বিস্তারিত জানবেন। এখন শুধু এতটুকুই জানলে হবে যে সোডিয়াম হচ্ছে আমাদের বডির ভিতরে যেই অভিস্রবণ চাপ আছে বিভিন্ন দ্রবণের, যেমন রক্ত, তারপরে চোখের পানি, সে সমস্ত দ্রবণের অভিস্রবণ চাপ যেটা, সেটাকে নিয়ন্ত্রণ করে। তারপরে হচ্ছে বডির ভিতরে যে পানির কোনো জায়গায় কম বেশি হওয়া, লবণের কারণে কম বেশি হয়, যে লবণকে দ্রবীভূত করতে গিয়ে পানি কম বেশি হয়, সেখানে সোডিয়ামের ভূমিকা আছে। তারপরে সোডিয়ামের ভূমিকা আছে কোথায়, যে আমাদের নার্ভ ইম্পালস যেটা পরিচালিত হয়, যে আমাদের স্নায়বিক যে অনুভূতিগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, সেখানে সোডিয়ামের ভূমিকা আছে। এছাড়াও আমাদের মাসল কন্ট্রাকশন যে হয়, মাসলের কন্ট্রাকশন বা সংকোচন যেটা হয়, সেখানেও সোডিয়ামের ভূমিকা বিদ্যমান। তো এটা অ্যাকশন পটেনশিয়ালের একটুখানি নমুনা, আপনারা এটা পড়বেন আর কি, যে এখানে সোডিয়াম যখন ভিতরে আসে, ইন আউট সোডিয়ামের আসা যাওয়ার ভিতর দিয়ে একটা ইলেকট্রিক্যাল ইম্পালসে যে পিক ট্রাফ এরকম তৈরি হয়। এটা আপনারা পড়বেন, একটা সময় পড়বেন, এখানে ব্যাখ্যা দেওয়ার এখন সেটা এখানে বিশেষ জায়গা না। A decreased concentration of sodium in the blood produces hyponatremia. মিয়া মানে ব্লাড, নাট্রিয়াম মানে হচ্ছে সোডিয়াম, আর হাইপো মানে হচ্ছে কম। তো হাইপোনাট্রিমিয়া মানে হচ্ছে ব্লাডে সোডিয়ামের পরিমাণ কমে গেলে তাকে বলা হবে হাইপোনাট্রিমিয়া। তো সোডিয়ামের পরিমাণ কমে গেলে অনেক কিছু হতে পারে, সেজুরিস হতে পারে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন সেজুরিস বা খিঁচুনি হলে যেরকম হয়। অনেক সময় দেখবেন যে প্রচন্ড গরমে অনেক ঘামলে, ঘামার পরে দেখা যায় যে সে অজ্ঞান হয়ে পড়ে গেছে, কারণ সেই সময় তার নার্ভ ইম্পালস কাজ করতেছে না, সোডিয়াম বের হয়ে গেছে বডি থেকে, অন্যান্য ইলেকট্রোলাইট গুলো অনেক কিছু বের হয়ে গেছে, ফলে তার মাথার কাজ করে না, নার্ভ ইম্পালস কাজ করে না, সে ঠাস করে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর যদি বেশি পরিমাণে সোডিয়াম রক্তের ভিতর চলে যায়, তখন তাকে বলা হবে যে হাইপার ন্যাট্রিমিয়া। উল্লেখ্য এখানে বিশেষ কথা, সেটা হচ্ছে এই পুরা 4টা লাইনের মধ্যে সোডিয়ামের ব্যবহার কিন্তু শুধুমাত্র এই বি পয়েন্টটা, সোডিয়ামের ব্যবহার শুধুমাত্র বি পয়েন্টটা, এ পয়েন্ট, সি এবং ডি, এই তিনটা হচ্ছে সোডিয়ামের কোনো ব্যবহার না। সোডিয়াম এবং পটাশিয়ামের ব্যবহার। এবার আসেন পটাশিয়ামের ব্যবহার। পটাশিয়াম এটা হচ্ছে এক্সট্রাসেলুলার ফ্লুইডের এবং ইন্ট্রাসেলুলার ফ্লুইডের ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট। This mineral element serves as both the principal cation in intracellular fluid and an important electrolyte in extracellular fluid. কোষের অভ্যন্তরে যে সমস্ত ফ্লুইড আছে, সেখানে অন্যতম প্রধান ক্যাটায়ন হচ্ছে পটাশিয়াম। এছাড়াও হচ্ছে কোষের বাইরে যে সমস্ত ফ্লুইড আছে, সেই সমস্ত ফ্লুইডেও গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইট হিসেবে বিদ্যমান থাকে। যদি পটাশিয়াম এর পরিমাণ ব্লাডে বেড়ে যায়, তাকে বলা হবে, কমে যায়, তাকে বলা হবে হাইপোক্যালিমিয়া। মিয়া মানে ব্লাড, ক্যালিয়াম মানে পটাশিয়াম, আর হাইপো মানে কম। তো হাইপোক্যালিমিয়া মানে যখন ব্লাডে পটাশিয়ামের পরিমাণ কম, আর যখন বেশি হবে তাকে বলা হবে হাইপার ক্যালিমিয়া। এখানে ভুল লেখছে, এটা হবে হাইপার ক্যালিমিয়া। Along with other electrolyte, for example magnesium, calcium chloride, sodium and potassium participates in many functions including cell membrane homeostasis, nerve impulse conduction and muscle contraction.
বডির ভিতরে আরো অন্যান্য ক্যাটায়ন যারা আছে, যেমন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ক্লোরাইড, এদের সাথে সোডিয়াম এবং পটাশিয়াম এই দুইজন মিলে কি করে, তারা সেল মেমব্রেন হোমিওস্ট্যাসিসে কাজ করে থাকে, নার্ভ ইম্পালস কন্ডাকশন করে থাকে। অলরেডি বলছি যে সোডিয়াম ও নার্ভ ইম্পালস কন্ডাকশনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তার সাথে পটাশিয়ামও তাকে হেল্প করে, মাসল কন্ট্রাকশন এর ক্ষেত্রেও হেল্প করে। তার মানে এই ABCD 4টা পয়েন্টের মধ্যে শুধু ডি পয়েন্টটাই পটাশিয়ামের ব্যবহার, এবং এই পটাশিয়ামের ব্যবহার এবং সোডিয়ামের ব্যবহার অলমোস্ট সেম, শুধু একটা বেশি, সেটা হচ্ছে মেমব্রেন হোমিওস্ট্যাসিস। এই শুধু এই মেমব্রেন হোমিওস্ট্যাসিস এই পয়েন্টটা পটাশিয়ামের ক্ষেত্রে বেশি, আদারওয়াইজ আদারওয়াইজ বলতে গেলে সোডিয়াম আর পটাশিয়ামের ব্যবহার একই। এখন হোমিওস্ট্যাসিস জিনিসটা কি? হোমিওস্ট্যাসিসটা হচ্ছে যে আসলে যখন বডির মধ্যে কোনো জিনিসের ব্যাঘাত ঘটে, তখন সেটাকে আগের অবস্থায় নিয়ে আসার যে প্রক্রিয়া তাকে বলে হোমিওস্ট্যাসিস। যেমন ধরেন, যদি বডির মধ্যে প্রচুর পরিমাণে চিনি চলে যায়, তাহলে চিনিটাকে তখন মেটাবলিজম করতে হবে। মেটাবলাইজ করার জন্য কি লাগবে? ইনসুলিন লাগবে। তখন কি হয়? ইনসুলিন নির্গত হয়, আর হচ্ছে আপনার চিনি মেটাবলিজম হয়। ইনসুলিন যদি খুব বেশি পরিমাণ নির্গত হয়ে যায়, ইনসুলিন এত বেশি পরিমাণ নির্গত হয়েছে যে ইনসুলিনের এখন আর প্রয়োজন নাই, তখন কি নির্গত হবে? গ্লুকাগন। গ্লুকাগন নির্গত হলে কি হবে? গ্লুকাগন নির্গত হলে ইনসুলিনের যে প্রভাবটা আছে সেটা আর থাকবে না। ইনসুলিন বেশি হয়ে গেলে গ্লুকাগন নির্গত হয়, আবার গ্লুকাগন যদি খুব বেশি নির্গত হয়, সেটাকে কমার জন্য কি নির্গত হবে? ইনসুলিন। তো এরকম ভাবে এই বডির ভিতরের প্রতিটা জিনিসকে তার ঠিক অবস্থায় রাখার জন্য যে প্রক্রিয়া তাকে বলা হয় হচ্ছে হোমিওস্ট্যাসিস। তো আমরা এখানে দেখলাম যে পটাশিয়াম আসলে মেমব্রেন হোমিওস্ট্যাসিসে কাজ করে, অর্থাৎ যে সমস্ত মেমব্রেন আছে, সেল মেমব্রেনটা তার ঠিক অবস্থায় রাখার জন্য পটাশিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, তারপরে কি? সোডিয়াম এবং পটাশিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে সল্ট। তারপরে কি বলতেছি? আমরা বলছি যে হাইপারটনিক সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড ইজ ইউজড টু প্রিভেন্ট কর্নিয়াল ইডিমা। কর্নিয়াল ইডিমা মানে চোখের কর্নিয়ার ভিতরে যে ইডিমা মানে পানি জমে সেটা মোটা হয়ে গেছে, একে বলা হয় কর্নিয়াল ইডিমা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চোখের ভিতরে প্রচুর পরিমাণে পানি জমছে, ফলে এই কর্নিয়ার মধ্যে পানি জমার কারণে চোখ ফুলে গেছে। তো এটা খুব বেশি পরিমাণে যদি হয়, তাহলে এক সময় মানুষ কানা হয়ে যায়, অন্ধ হয়ে যায়। তো এটাকে ট্রিটমেন্ট করার জন্য হাইপারটনিক সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড এটা ইউজ করা হয়। হাইপারটনিক সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড মানে 0.9%, 0.9% সোডিয়াম ক্লোরাইডের থেকে একটু বেশি ঘনত্বের দ্রবণকে বলা হয় হাইপারটনিক সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড। আর যদি 0.9% সোডিয়াম ক্লোরাইড সলিউশনকে বলা হয় আইসোটনিক সলিউশন। 0.9% থেকে বেশি ঘনত্বের সোডিয়াম ক্লোরাইডের সলিউশনকে বা দ্রবণকে বলা হয় হাইপারটনিক সলিউশন। আর 0.9% সোডিয়াম ক্লোরাইড থেকে কম ঘনত্বের দ্রবণকে বলা হয় হাইপোটনিক সলিউশন। তো কর্নিয়াল ইডিমার ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? হাইপারটনিক সলিউশন, অর্থাৎ 0.9% সোডিয়াম ক্লোরাইড থেকে বেশি ঘনত্বের দ্রবণ ব্যবহার করা হয়। তারপরে কি? আইসোটনিক সলিউশন, 0.9% সোডিয়াম ক্লোরাইড সলিউশনকে আইসোটনিক সলিউশন বলা হয়। সেটা কোথায় ব্যবহার করা হয়? ইরিগেশন ফ্লুইড হিসেবে। ইরিগেশন ফ্লুইড বলতে আসলে কি বোঝায়? যখন কোনো জায়গায় কেটে গেলে সেই জায়গাটা যখন ধুয়ে দেওয়ার প্রয়োজন হয়, ড্রেসিং করার প্রয়োজন হয়, তখন যে ফ্লুইডটা ইউজ করা হয় তাকে বলা হয় ইরিগেশন ফ্লুইড। সেই ইরিগেশন ফ্লুইড হিসেবে ব্যবহার করা হয় হচ্ছে 0.9% সোডিয়াম ক্লোরাইড সলিউশন, যাকে আমরা বলছি আইসোটনিক সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড। তারপরে কি? 6% সোডিয়াম ক্লোরাইড সলিউশন ইজ ইউজড অ্যাজ প্রিজারভেটিভ। প্রিজারভেটিভ এর কাজ হচ্ছে কোনো জিনিসকে পচে যাওয়ার হাত থেকে রক্ষা করা। 6% সোডিয়াম ক্লোরাইড সলিউশন দিয়ে অনেক কিছুকে প্রিজার্ভ করে রাখা যায়। পটাশিয়াম ক্লোরাইড ইজ ইউজড অ্যাজ ডায়ুরেটিক্স। ডায়ুরেটিক্স মানে হচ্ছে সেই সমস্ত উপাদান যা আমাদের প্রস্রাবের পরিমাণকে বাড়িয়ে দেয়। যেমন ক্যাফিন, চা খাইলে প্রস্রাবের পরিমাণ বাড়ে। কোকাকোলা এর ভিতরে ক্যাফিন আছে, যে কারণে কোকাকোলা খেলে প্রস্রাবের পরিমাণ বাড়ে। তাই বলা হয় গরমের দিনে কোকাকোলা খাইলে আসলে প্রস্রাব আরো বাড়বে। ফলে এমনিতেই মানুষ ঘামতেছে, তার শরীর থেকে পানি বেরিয়ে যাচ্ছে, আবার কোকাকোলা খাইছে যেখানে ক্যাফিন আছে, ফলে আরো বেশি সে প্রস্রাব করবে, আরো বেশি পানি কমবে। তাই গরমের দিনে কোকাকোলা না খাওয়াই ভালো। আর এমনিতেই সফট ড্রিঙ্কস বা এগুলো অ্যাভয়েড করা সবচেয়ে বেস্ট। তো পটাশিয়াম ক্লোরাইডের কাজ কি? সেটা হচ্ছে ডায়ুরেটিক্স হিসেবে কাজ করে, প্রস্রাব বৃদ্ধি করে। তারপরে সোডিয়াম ক্লোরাইড অ্যান্ড পটাশিয়াম ক্লোরাইড আর দ্য মেজর কম্পোনেন্ট অফ ওআরএস। ওআরএস মানে ওরাল রিহাইড্রেশন স্যালাইন। যেমন আপনার হচ্ছে ওরস্যালাইন এন, নিউস্যালাইন। তো এখানে সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ক্লোরাইড বিদ্যমান থাকে। এখানে যদি স্যালাইনের প্যাকেট দেখেন, দেখবেন যে প্যাকেটের গায়ে লেখা আছে যে সোডিয়াম ক্লোরাইড বিপি 1.30 গ্রাম, পটাশিয়াম ক্লোরাইড বিপি 0.75 গ্রাম। এর সাথে আরো গ্লুকোজ থাকে, সোডিয়াম সাইট্রেট থাকে।
তো 1.30 গ্রাম থাকে সোডিয়াম ক্লোরাইড, 0.75 গ্রাম থাকে পটাশিয়াম ক্লোরাইড, এর সাথে গ্লুকোজ থাকে 6.75 গ্রাম এবং সোডিয়াম সাইট্রেট থাকে 1.45 গ্রাম। এ হচ্ছে 10.25 গ্রামের উপাদান। তো এই ওআরএস মানে ওরাল রিহাইড্রেশন স্যালাইন বা ওর স্যালাইনের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ক্লোরাইড। Oral potassium chloride is given in attacks accompanied by hypokalemia. Hypokalemia মানে হচ্ছে হাইপো মানে কম, ক্যালিয়াম মানে হচ্ছে পটাশিয়াম, মিয়া মানে ব্লাড, মানে রক্তে যদি পটাশিয়ামের পরিমাণ কমে যায় তাহলে যেই অবস্থা সৃষ্টি হয়, হঠাৎ করে সজ্ঞান হয়ে যেতে পারে বা এরকম কিছু ঘটতে পারে, এটাকে প্রিভেন্ট করার জন্য তাকে কি করতে হবে, রক্তে পটাশিয়ামের পরিমাণ বৃদ্ধি করতে হবে। পটাশিয়াম পরিমাণ বৃদ্ধি করার জন্য তখনই মুখে পটাশিয়াম ক্লোরাইডের একটা দ্রবণ খাইয়ে দেওয়া হয়। তারপরে আয়োডাইজ সল্ট হচ্ছে আয়োডিনযুক্ত লবণ। তো আয়োডিনযুক্ত লবণের ভিতরে সোডিয়াম এবং পটাশিয়াম থাকে। 1 পার্ট সোডিয়াম থাকে, 1000 পার্টের মধ্যে 1 পার্ট সোডিয়াম অথবা 1 পার্ট পটাশিয়াম থাকে। এবং আয়োডিনযুক্ত লবণের কাজ কি করে? আয়োডিনযুক্ত লবণ হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি সিনড্রোম, যেমন হচ্ছে হাওয়া গাওয়া হওয়া, গলগণ্ড রোগ হওয়া, সেগুলো থেকে বাঁচায়, যেমন মোল্লাসোপাস আয়োডিনযুক্ত লবণ। তারপরে আছে ল্যাকটেটেড আরএস সলিউশন। শুধু এতটুকু জানলেই হবে যে ল্যাকটেটেড আরএস সলিউশনের ভিতরে ক্যালসিয়াম ক্লোরাইড থাকে, সোডিয়াম ল্যাকটেট থাকে এবং এটা হচ্ছে ইলেকট্রোলাইটকে রিপ্লেস করার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ যদি বডির ভিতরে ইলেকট্রোলাইটের পরিমাণ কমে যায়, সোডিয়াম পটাশিয়াম ইত্যাদি যেগুলো কমে যায়, সেগুলো কমে গেলে সেটাকে রিপ্লেস করার জন্য এই সলিউশনটি ইউজ করা হয়। এবার আসেন সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেটের ব্যবহার। Number 1, sodium bicarbonate is used as an metabolic in metabolic acidosis. তো মেটাবলিজম বা পরিপাকের কারণে পেটের মধ্যে যে অ্যাসিডোসিস হয়, যাকে আমরা বলি গ্যাস্ট্রিক অ্যাসিডোসিস বা পেটের মধ্যে গ্যাস্ট্রিক হয়েছে, গ্যাস হয়েছে, সেটাকে সেটাকে দূর করার জন্য সোডিয়াম বাইকার্বনেট দেওয়া হয়। আপনারা দেখবেন যে অ্যান্টাসিড, যেটা অ্যান্টাসিড, গ্যাস্ট্রিক অ্যান্টাসিড যেটা, সেখানকার উপাদান এর ভিতরে সোডিয়াম বাইকার্বনেটের উপস্থিতি থাকতে পারে। অ্যান্টাসিডের অনেকগুলো ক্লাস আছে, তার মধ্যে সোডিয়াম বাইকার্বনেট যুক্ত অ্যান্টাসিডও বাজারে পাওয়া যায়। মেটাবলিক অ্যাসিডোসিস হলে এখানে কি হয় সেটা দেখানো হচ্ছে আর কি। তারপরে কি, ইট ইজ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ tubular acidosis as well as to severe or progressive hyperkalemia. হাইপারক্যালিমিয়া মানে হচ্ছে রক্তের মধ্যে বেশি পরিমাণে পটাশিয়াম। এই রক্তের মধ্যে পটাশিয়ামের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে সেটাকে কমানোর জন্য ব্যবহার করা হয় সোডিয়াম বাইকার্বনেট। আর একটা কি ব্যবহার করা হয়, টিউবুলার অ্যাসিডোসিস এর জন্য ব্যবহার করা হয়। অ্যাসিডোসিস কি আমি অলরেডি বলছি, যে অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়া। ব্লাডের ভিতরেও হতে পারে, পেটের মধ্যেও হতে পারে। তো যখন এরকম ঘটনা ঘটে যে অ্যাসিডের পরিমাণ বেড়ে গেছে, তখন সেই অ্যাসিডের পরিমাণকে কমানোর জন্য ব্যবহার করা হয় হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট আসলে মূলত যেই গ্যাস্ট্রিক অ্যান্টাসিডের উপাদান। গ্যাস্ট্রিক অ্যান্টাসিডের কাজ হচ্ছে অ্যাসিডিটি দূর করা। তো সোডিয়াম বাইকার্বনেটের কাজ হচ্ছে সে একই কাজ, গ্যাস্ট্রিক অ্যাসিডিটি দূর করা। তো টিউবুলার অ্যাসিডোসিস কি, এই যে দেখেন এখানে এটা রেনাল টিউবুলার অ্যাসিডোসিস দেখানো হচ্ছে, যে এটা হচ্ছে মেডিকেল একটা কন্ডিশন যেখানে কি হয়, বডির মধ্যে অ্যাসিড জমতে থাকে, বডির মধ্যে অ্যাসিড জমতে থাকে। কিডনি যদি ঠিকমতো কাজ করতে না পারে, তাহলে কিডনি যদি ঠিকমতো রক্তের ভিতরে বা প্রস্রাবের ভিতরে ঠিকমতো কিডনি কাজ না করলে রক্তের ভিতরে তখন অ্যাসিডিটির পরিমাণ বেড়ে যায়, তখন সেটাকে বলা হয় হচ্ছে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, এবং সেটা হলে বিভিন্ন ধরনের সিমটম দেখা যায়। তো এটাকে দূর করার জন্য, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস দূর করার জন্য সোডিয়াম বাইকার্বনেট ইউজ করা হয়। তারপরে হচ্ছে
In the pancreatic juice, it neutralizes the acidity of the chyme. প্যানক্রিয়াটিক জুস বা হচ্ছে অগ্নাশয়ের রসের ভিতরে কাইম এর কারণে যে অ্যাসিডিটি হয় এন্টারিং দ্য ডিওডিনাম ফ্রম দি স্টমাক অ্যান্ড প্রিভেন্টস ইরিগেশন অফ দ্য ডিওডিনাল মিউকোসা, ইরিটেশন অফ দ্য ডিওডিনাল মিউকোসা। তো যদি প্যানক্রিয়াটিক জুস বা হচ্ছে অগ্নাশয় রসের ভিতর থেকে ভিতর থেকে কাইমের উপস্থিতি হয়, তাহলে সেটা হচ্ছে যে স্টমাকে ইরিগেশন হবে। তো কাইম যে জিনিসটা আসলে কাইম খুবই অ্যাসিডিক, কাইমের পিএইচ ভ্যালু হচ্ছে 2, ফলে এটা খুবই হাইলি অ্যাসিডিক একটা জিনিস, যেটা হচ্ছে আসলে স্টমাক থেকে স্মল ইন্টেস্টাইনে প্রবেশ করে ডিওডিনাল মিউকোসা যেটা আছে সেটাকে ইরিটেট করে। যদি অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তাহলে ডিওডিনাল মিউকোসাটার অস্বস্তি সৃষ্টি হয়, সেখানে অসুবিধার সৃষ্টি হয়। আর কাইমটি স্টমাক থেকে যখন প্রবেশ করে স্মল ইন্টেস্টাইনে বা ডিওডেনামে যখন প্রবেশ করে, তখন তার পিএইচ যেহেতু কাইমের 2 অর্থাৎ খুবই অ্যাসিডিক, ফলে সেখানে অ্যাসিডিটি সৃষ্টি হয়। তো এই ধরনের অ্যাসিডিটি যখন সৃষ্টি হয় তখন সেটাকে নিউট্রালাইজ করার জন্য প্যানক্রিয়াটিক জুসের উপস্থিতিতে এই ধরনের যেই অ্যাসিডিটি সিস্টেম সেটাকে নিউট্রালাইজ করার জন্য সোডিয়াম বাইকার্বনেট ইউজ করা হয়। তো কি বললাম, স্টমাক থেকে স্মল ইন্টেস্টাইনের ভিতরে প্রবেশ করে কাইম, যেটার অ্যাসিডিটি খুব বেশি, এবং সেটা হচ্ছে ডিওডিনামে প্রবেশ করলে ডিওডিনাল মিউকাসার ভিতরে খুবই ইরিটেশন ঘটায়, এবং সেই এই ইরিটেশনটা, অ্যাসিডিটিটা বা গ্যাসের যে প্রবলেমটা সেটাকে দূর করার জন্য ব্যবহার করা হয় সোডিয়াম বাইকার্বনেট। এবং ডিওডেনামও এখানে আসলে অ্যাসিডিটি কম করার জন্য কাজ করে থাকে, কিন্তু মানে প্যানক্রিয়াটিক জুস যদি ডিওডেনাম থেকে যে হরমোন নির্গত হয় যাকে আমরা বলি কোলিসিস্টোকাইনিন, তো সেখানে ডিওডেনামের ভিতর থেকে অ্যালকালাইন কিছু একটা নির্গত হয়ে সেটাকে নিউট্রালাইজ করে, কিন্তু যখন পারে না তখন হচ্ছে প্রচুর পরিমাণে অ্যাসিডিটি সৃষ্টি হয়। সেই ধরনের অ্যাসিডিটিকে দূর করার জন্য সোডিয়াম বাইকার্বনেট ইউজ করা হয়। আমরা অলরেডি বলছি যে রিনাল টিউবুলার অ্যাসিডোসিসের ক্ষেত্রে সোডিয়াম বাইকার্বনেট ইউজ করা হয়। আর রিনাল টিউবুলার অ্যাসিডোসিস কি বলছি সেটা বলছিলাম যে কিডনি যখন ঠিকমতো রক্তকে পরিশ্রুত করতে পারে না, তখন ভিতরে প্রস্রাবের ভিতরে বা রক্তের ভিতরে অ্যাসিডিটির পরিমাণটা বেড়ে যায়। প্রস্রাবকে ঠিকমতো পরিশ্রুত করতে না পারলে টিউবুল যখন ফেল করে, তখন প্রস্রাবের ভিতরে বডির ভিতরে তখন প্রচুর পরিমাণে অ্যাসিড জমতে থাকে। তার মানে প্রস্রাবের ভিতরে যেটা চলে যাওয়ার কথা সেটা প্রস্রাবে যায় না, না গিয়ে চলে যায় রক্তের মধ্যে। তখন এরকম অ্যাসিডিটি যখন তৈরি হয়, তখন সেই অ্যাসিডিটি দূর করার জন্য সোডিয়াম বাইকার্বনেট ইউজ করা হয়। সোডিয়াম বাইকার্বনেট ইজ ইউজড অ্যাজ ইউরিকোসোরিক এজেন্ট। ইউরিকোসোরিক এজেন্ট হিসাবে সোডিয়াম বাইকার্বনেট কাজ করে। ইউরিকোসোরিক এজেন্ট যাকে বলা হয়, যে ইউরিক অ্যাসিড যখন অ্যাকুমুলেট হয়, ইউরিক অ্যাসিড যখন অ্যাকুমুলেশন ঘটে, তখন ইউরিক অ্যাসিড অ্যাকুমুলেশন হওয়ার কারণে যে ধরনের সিমটম দেখা দেয় তাকে বলা হয় ইউরিকোসুরিয়া। আর সেটাকে বোঝা যায় কিভাবে? বোঝা যায় হচ্ছে তখন তার প্রস্রাবের মধ্যে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। তো প্রস্রাবের মধ্যে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে তখন বোঝা যাবে যে এর মধ্যে ইউরিক অ্যাসিড বেশি আছে, তার মানে ঠিকমতো এটা নিউট্রালাইজ হচ্ছে না, তার মধ্যে অ্যাসিডের পরিমাণ বেড়ে গেছে। তখন এইটাকে নিউট্রালাইজ করার জন্য, অর্থাৎ প্রস্রাবের মধ্যে যে অ্যাসিডের পরিমাণ বেড়ে গেছে, অ্যাসিডকে নিউট্রালাইজ করার জন্য সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করা হয়। তারপরে সোডিয়াম বাইকার্বনেট ব্যবহৃত হয় কোথায়? অ্যান্টাসিড হিসেবে ব্যবহার করা হয় যাতে অ্যাসিড কমে যায়। বাফারিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয় বায়োলজিক্যাল সিস্টেমে। তারপরে হচ্ছে বাফার কাকে বলে আপনারা জানেন। ওআরএস এর একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হিসেবে সোডিয়াম বাইকার্বনেট ইউজ করা হয়। তারপরে প্রিপারেশন অফ ইফারভেসেন্ট এজেন্ট হচ্ছে যেমন ধরেন ডিসপ্রিন পানিতে গুলাইলে সেটা খুব দ্রুত বুদবুদ আকারে পানিতে গুলে যায়। এই ধরনের যে সমস্ত এজেন্ট আছে তাদেরকে বলা হয় ইফারভেসেন্ট এজেন্ট। তো ফার্মাসিউটিক্যালসে ইফারভেসেন্ট এজেন্টগুলো প্রস্তুত করার জন্য সোডিয়াম বাইকার্বনেট ইউজ করা হয়।
তারপরে হচ্ছে মিথানল পয়জনিং এর ক্ষেত্রে যদি কোনো কারণে মিথানল দিয়ে বিষক্রিয়া সৃষ্টি হয়, তাহলে সেটাকে ট্রিটমেন্ট করার জন্য, সেটা চিকিৎসা করার জন্য সোডিয়াম বাইকার্বনেট ইউজ করা হয়, এবং এটা এমনিতে বেকিং পাউডার হিসেবে ইউজ করা হয়। আসেন আরো কিছু দেখি আমরা ব্যবহার। এটা শেষের দিকে চলে আসছে আমরা ব্যবহারের। সোডিয়াম সিএমসি। সোডিয়াম সিএমসি মানে সোডিয়াম কার্বক্সি মিথাইল সেলুলোজ। এটা একটা হচ্ছে এজেন্ট। সোডিয়াম কার্বক্সি সিএমসি বা সোডিয়াম কার্বক্সি মিথাইল সেলুলোজ, এটা হচ্ছে সাসপেন্ডিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়। সাসপেন্ডিং এজেন্ট হচ্ছে যে সেই সমস্ত এজেন্ট যারা সাসপেনশন তৈরি করার জন্য ব্যবহার করা হয়। আপনারা হয়তো অ্যান্টাসিড এর তরল দেখছেন, অ্যান্টাসিডের তরল আছে, তা মিল্ক অফ ম্যাগনেসিয়া, এরকম অনেক কিছু আছে যেগুলো আপনারা হয়তো খেয়েছেন। অ্যান্টাসিডের তরল অ্যান্টাসিড, যেটা সাদা রঙের হয়, দুধের মতো দেখতে। বলা হয় যে শেক বিফোর ইউজ, অর্থাৎ ব্যবহার করার আগে অবশ্যই ঝাঁকিয়ে নেবেন। এ ধরনের যে এজেন্টগুলো থাকে তাদেরকে বলা হয় সাসপেনশন। এই সাসপেনশন তৈরি করার জন্য যে এজেন্ট লাগে, সাসপেনশন তৈরি করার একটা উপাদান হচ্ছে সাসপেন্ডিং এজেন্ট। আর সোডিয়াম কার্বক্সি মিথাইল সেলুলোজ, সেটা হচ্ছে একটা সাসপেন্ডিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। পটাশিয়াম আয়োডাইড। পটাশিয়াম আয়োডাইড হচ্ছে গ্লুকোজ সলিউশনে ব্যবহার করা হয়। আয়োডিন থেরাপিতে এটা ব্যবহার করা হয়। তারপরে resorbent to promote the absorption of abnormal matters as exudates or blood clot যাতে তৈরি হতে না পারে, বা অন্য কিছু যাতে ব্লাডের ভিতরে অ্যাবনর্মাল ম্যাটারস বা যেগুলো আছে সেগুলো যাতে দূর হয়ে যায়, এগুলো করার জন্য পটাশিয়াম আয়োডাইড এর একটা সলিউশন ব্যবহার করা হয়। তারপরে অ্যাজ কম্পোনেন্ট অফ আয়োডাইড সল্ট, আয়োডিনযুক্ত লবণের একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে পটাশিয়াম আয়োডাইড ইউজ করা হয়। আয়োডিন, রেডিওঅ্যাক্টিভ আয়োডিন, অনেক সময় রেডিওঅ্যাক্টিভ আয়োডিনের মাধ্যমে অনেক কিছু প্যাথোলজিতে ট্রিটমেন্টের সময় রেডিওঅ্যাক্টিভ আয়োডিন ইউজ করা হয়। তো রেডিওঅ্যাক্টিভ আয়োডিনের কারণে থাইরয়েড গ্ল্যান্ড যাতে ক্ষতিগ্রস্ত না হয়, রেডিওঅ্যাক্টিভ আয়োডিনের কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য ব্যবহার করা হয় হচ্ছে পটাশিয়াম আয়োডাইডের একটা সলিউশন, মুখে খাওয়ানোর কাজ হিসেবে ব্যবহার করা হয়। তো এই হচ্ছে পটাশিয়াম আয়োডাইড এর ব্যবহার, এবং আমাদের এই চ্যাপ্টারটা শেষ। মানে চ্যাপ্টার শেষ বলতে কেমিস্ট্রি অফ অ্যালকালি মেটালস, এটা হচ্ছে শেষ।